প্রাইমারিলি যদি আমরা এই জিনিসটাকে কনসিডার করি, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু বি আ রেভলিউশন, বিকজ এটা হওয়ারই কথা না, এই মুভমেন্টটাই হওয়ার কথা না। নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না। তখন এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই। প্রাইভেট পাবলিকের ডাইনামিক্সটা ইটস নো লঙ্গার যে পাবলিক লিডস দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ। প্রাইভেট ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। যখন আমাদের দেশে ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টকড এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজন, তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের উপর সরাসরি হচ্ছে কি নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায় না। রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে হুইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল দে ওয়ার কনসার্ন। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত শাসন। এটি হচ্ছে, এর বাইরে কোনো কথা। যাদের বয়স আপনার 15 থেকে 35-এর মধ্যে, সো 52, 71, 90, 2024 যদি দেখেন, তা আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা প্রজেক্টের আওতায় নির্মিত 8টি অধ্যায়ের অডিও ওয়ার্ক সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাই। 2024 সালের জুলাই আগস্ট মাসে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশি কেনেডিয়ানদের পার্সপেক্টিভগুলো নিয়ে সাজানো হয়েছে এই অডিও ওয়ার্ক সিরিজটি। এই গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সাধারণ জনতার রুখে দাঁড়ানোর একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করেছে। আমরা যারা আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক দূরে পাড়ি জমিয়েছি নানা কারণে, তারা এইসব উন্নত বিশ্বের কর্মময় জীবনের গ্যারাকলে থাকলেও আমাদের এক চোখ যেন সবসময় দেশের দিকেই তাকিয়ে থাকে। তবে বাংলাদেশে যারা থাকেন তারা ভাবেন আমরা হয়তো দেশকে ভুলেই গিয়েছি, অথবা দেশের বিভিন্ন কন্টেম্পোরারি পরিবর্তনের ব্যাপারে আমরা অবগত নই। কিন্তু এইসব অনেক ধারণাকেই ভুল প্রমাণিত করল প্রবাসী বাংলাদেশিরা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। প্রবাসী বাংলাদেশিদের অবদানকে এই অভ্যুত্থানের একটি মেজর গেম চেঞ্জার হিসেবে মনে করেন অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা। সেই সব অবদানের উৎস এবং ফলাফল নিয়ে কথা বলেছি বেশ কিছু বাংলাদেশিদের সাথে, যারা কানাডাতে বসবাস করছেন বিভিন্ন সময়কাল ধরে। এই বাংলাদেশি কানাডিয়ানরা জড়িত আছেন উচ্চশিক্ষা, শিল্প, সাহিত্য এবং সংবাদ মাধ্যমে। তাদের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অডিও ওয়ার্ক সিরিজের 7ম অধ্যায়টি, যার নাম দেয়া হয়েছে দ্য ডায়াসপোরা রোর্স, প্রবাসী থেকেও দেশের পাশে আমরা দৃঢ়তার সাথে। অডিও ওয়ার্ক সিরিজের প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একটি ইউনিক কিউআর কোড, যেটি আপনাকে স্ক্যান করতে হবে কথোপকথনগুলো শুনবার জন্য। আপনি সিরিজটি ধারাবাহিকভাবে শুনতে পারেন 1 থেকে 8 পর্যন্ত, তবে ধারাবাহিকতা না মানলেও বিষয়বস্তু বুঝতে যাতে সমস্যা না হয় সেভাবেই অডিও ওয়ার্কগুলো সাজানো। ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা টিম বিশ্বাস করে আমাদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলো পাবলিক স্পেস। আমরা সেটা দেখেছিও 2024-এর জুলাই আগস্টে। বাংলাদেশের মতো টরন্টোর বাংলা টাউনের রাস্তাঘাট, অলিগলি, রাস্তার মোড়, দোকানের সামন পরিণত হয়েছিল অনেকগুলো প্রতিবাদী মঞ্চে। এ কারণেই এই অডিও ওয়ার্কগুলো পাবলিক স্পেসে ইনস্টল করা। ড্যানফোর্থের রাস্তায় হাঁটতে হাঁটতে শুনুন এই অডিও ওয়ার্কগুলো। পরিবার পরিজনকে নিয়ে এসে শুনুন।
বন্ধু বান্ধবের সাথে শুনুন ডেন্টোনিয়া পার্কের চা চানাচুরের আড্ডায়। কিছু কথা ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু সেই আলোচনা সমালোচনা থেকেই হয়তো সূচনা হবে বাংলাদেশে এমন একটি পাবলিক স্পেস তৈরির স্বপ্ন বুনন, যেখানে নট জেনোসাইড বাট দ্য ডেমোক্রেসি উইল রুল। অধ্যায় 7, দ্য ডায়াসপোরা রোয়ার্স। প্রবাসে থেকেও দেশের পাশে আমরা দৃঢ়তার সাথে। গ্লোবালি ইনফ্লুয়েন্স করা শুরু করছে বাংলাদেশি যারা কমিউনিটি, তাদের একটা মেজর স্টেপ, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য আপনার একটা ডিক্লারেশন দিছিলেন যে লেটস স্টপ গিভিং আওয়ার মানি ব্যাক টু হোম ইন টার্মস অফ রেমিটেন্স। সো তারা বলছিল রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেন, কারণ তখন তো আমাদের তো রিজার্ভের অবস্থা এখনও নাজুক, তখন একটা ডাউনফ্লো ছিল। সো বেশিরভাগ বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার লোয়ার মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস, এবং আমাদের বেশিরভাগ রেমিটেন্স কিন্তু যাই তাদের কাছ থেকে। মানে আমরা যারা মিডল ক্লাস, আবার মিডল ক্লাস, আমরা তো আসলে বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেখানে সেটেল হই। হ্যাঁ, আমরাও টাকা পাঠাই, বাট নট লাইক দ্য আমাদের যারা ওয়ার্কার শ্রেণী, যারা ওয়ার দ্য ব্যাকবোন অফ আর নেশন। সো তারা তো স্পন্টেনিয়াসলি, কারণ পিনাকি ভট্টাচার্যের কথা শুনে মানুষজন যে আসলে তার এক বক্তব্যই আপনার রেমিটেন্স দেওয়া বন্ধ করছে, বিষয়টা এমন না। রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে হুইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল, দে ওয়ার কনসার্ন অ্যান্ড দে ওয়ার, ইভেন দো দে ওয়ার নট অ্যাক্টিভলি এঙ্গেজ অন দ্য ফিল্ড, বাট দে ওয়ার ইমোশনালি অ্যাটাচড। কারণ রেমিটেন্সের যদি ফ্লোটা আপনার কমতে হয়, এটা কিন্তু 5-10% মানুষ যদি হঠাৎ রেমিটেন্স দেওয়া বন্ধ করে, তাহলে কিন্তু আমাদের এত বড় ড্রপ হবে না। তার মানে হচ্ছে মেজরিটি অফ দ্য পিপল দে রেসপন্ডেড টু দ্য সিনারি। ক্যানাডিয়ান বাংলাদেশিদের কেসে মোস্ট অফ দ্য ক্যানাডিয়ান যারা আসে, তারা ব্রডলি স্পিকিং আপনি 2 ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্টুডেন্ট শ্রেণী, যারা ব্যাচেলার্স মাস্টার্স করতে আসে, আর একটা হচ্ছে যারা আপনার এখানে ইমিগ্রেটেড হয়ে পার্মানেন্টলি করতে আসছে। সো যারা ইমিগ্রেশন নিয়ে আসে তারা একটু সিনিয়র লেভেলে, তাদের একটু বয়স একটু বেশি, তারা হয়তো পলিটিক্যালি কনসাস। বাট জুনিয়র লেভেলে যারা আসে, পার্টিকুলারলি যারা ব্যাচেলার্স বা মাস্টার্স করতে আসে, তারা বাংলাদেশেও জেনারেলি পলিটিক্সে ওভাবে ইনভলভ থাকে না, বা এখানে এসেও তারা পড়ার প্রেশারে হয় না। বাট আমি এখানে এসে যেটা ক্যানাডায় ফেরত এসে দেখছি যে এভরিওয়ান ওয়াজ ভেরি ইগার টু কন্ট্রিবিউট। মানে যেভাবে হোক এখানে একটা মোমবাতি প্রজ্বলন কর্মসূচি দিয়েও হলেও হোক, বা ড্যানফোর্থে কোনো একটা ইভেন্ট হলেও হোক, বা হচ্ছে আপনার ডাউনটাউনে কোনো একটা ইভেন্টে। সো ইন মোস্ট অফ দ্য কেসেস ক্যানাডিয়ান বাংলাদেশি কমিউনিটিতে আমার দেখা, আমি ক্যানাডায় আছি হচ্ছে দিস মাই 6th ইয়ার, আমি কখনো কোনো ইভেন্টে সব ক্লাস অফ ক্যানাডিয়ান বাংলাদেশিকে রিয়াক্ট করতে দেখি না, বাট দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেখানে এভরিওয়ান রিয়াক্টেড। পার্টিকুলারলি আমার মনে হয় যে আপনার ওই ইন্টারনেট শাটডাউনের পরে তারা দেওয়ার মোর কনসার্ন, বাট পরবর্তীতে তো অনেক ভিডিও যখন আসা শুরু করলো, সো এটা তাদেরকে আরও ট্রিগার করছে। হ্যাঁ, অবশ্যই একটা সার্টেন গ্রুপ অফ ক্যানাডিয়ান হয়তোভাবে রেসপন্ড করে নাই, বাট দ্যাট ওয়াজ ভেরি মাইনর। খুব খুব সিম্পলভাবে যদি আপনার একটা এক্সাম্পল দিই, মানুষজন দেখতেছিল না যে কে কর্মসূচি দিচ্ছে। এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর অ্যান অ্যানাউন্সমেন্ট, আচ্ছা ঠিক আছে ওখানে ইভেন্ট হবে। ধরেন কথার কথা ড্যানফোর্থের ডেন্টোনিয়াল পার্কে একটা ইভেন্ট হবে, কোন অর্গানাইজেশন কে ডাক দিয়েছে না ডাক দিয়েছে এটা নিয়ে পিপল ওয়ার নট বদার। আচ্ছা ঠিক আছে ইভেন্ট হবে, ঠিক আছে আগামীকাল সন্ধ্যায় হবে বা আগামীকাল বিকালে হবে, চলো যাই। সো এই থেকেই বোঝা যায় যে মানুষের খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, পার্টিকুলারলি অন ফুড পার্টিসিপেশন, নট অনলি অন সোশ্যাল মিডিয়া। আপনি যদি ক্যানাডিয়ান যারা আছে তারা দেখবেন যে বেশিরভাগ ক্যানাডিয়ান বাংলাদেশি হয় লেখালেখি করছে বা হচ্ছে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, তারা পার্টিসিপেট তো করছেই, বাট তারা চাইছেও যে তার লোকাল কমিউনিটিতে যদি কোনো ডেমনস্ট্রেশন হয়,
তাতে অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট করা। হ্যাঁ, এখন টরন্টোতে বসে আপনি একটা ডেমনস্ট্রেশন করলে এটা যে বাংলাদেশে ইম্প্যাক্ট ফেলবে বিষয়টা এমন না, বাট এটা সাইকোলজিক্যালি বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলেন বা আম জনতাকে একটা বড় প্রেরণা যোগায় যে আমরা আসলে একা বসে নাই, আমাদের দেশের বাইরেও যারা আছে, মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং। সো অবশ্যই বাংলাদেশি কমিউনিটি, নট অনলি বাংলাদেশ বা এভরিওয়ার থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আমরা জানি যে মিডল ইস্টের কোনো এক দেশে, আই ফরগট এক্স্যাক্ট কোন একটা দেশ, যেখানে আপনার ডেমনস্ট্রেশন করা নিষেধ, কিন্তু ওখানে এটা জানা সত্ত্বেও যারা ডেমনস্ট্রেশন করছে দে আর অল ওয়ার্কার্স, তারা অনেক টাকা খরচ করে কষ্ট করে গেছে, এবং পরবর্তীতে আপনার তাদেরকে অ্যারেস্টও করা হয়েছিল, দিয়ে আপনার বেশ কয়েকজনকে যাবজ্জীবন 10 বছরের জেল দেওয়া হয়েছে। ইয়েট তখন কিন্তু ডেমনস্ট্রেশন থেমে থাকে নাই। সো এ থেকে বোঝা যায় যে আমরা তৎকালীন এনভায়রনমেন্ট এমন ছিল যে সবাই ডেসপাইট নোয়িং যে আমার এখানে কোনো ক্ষতি হতে পারে, they were really actively willing to engage. আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ ব্যাপারটা তা না, এর মাঝখানে আরও আছে সেগ্রিগেশন। যেমন একটা বিরাট গ্রুপ বাংলাদেশে আছে যারা আওয়ামী লীগ করে না, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কিন্তু জামাত ইসলামের সাপোর্টার না, এমনকি তাদের অনেকে বিএনপিরও সাপোর্টার না, কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষের। কিন্তু আওয়ামী লীগকে তারা মেনে নিতে পারেন না, আওয়ামী লীগের দুর্নীতি, স্বজনপ্রীতি, অপশাসন, স্বৈরাচারী, এই সব কিছুর কারণে। তাহলে আরেকটা সেগ্রিগেশন কিন্তু হয়েছে। আবার মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, সেই শক্তির বাইরে কিন্তু আরেকটা আছে যারা মানে এই যে আমাদের যে অবস্থানটা আমি বললাম যে এই মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আওয়ামী লীগ নই, আরেকটা গ্রুপ আছে তারাও মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু তারা ওই মানে অ্যান্টি জামাত, তারা আবার বিএনপির সাথে জড়িয়ে আছে। এরকম অনেকগুলো সেগ্রিগেশন আছে, যদিও ওই সময় আপাতভাবে দুইটা সেগ্রিগেশন আমরা দেখেছি। এক হচ্ছে যে মানে শেখ হাসিনা সরকারের পক্ষে, তারা যদিও আপনার ওই জুলাইয়ের শেষ এবং আগস্টের ওই সময় তারা কোনো জায়গায় কোনো গ্যাদারিং করতে পারেনি, গ্যাদারিং করেছে বিরোধী মানুষরা। ওই বিরোধী যারা বিরোধিতা করেছে তাদের ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু রয়ে গেছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এবং যাদেরকে নিয়ে আজকের দিনে এই টরন্টো শহরে অনেক জটিলতা তৈরি হয়ে গেছে। অনেক মানে তারা ছাত্র আন্দোলনকে সমর্থন করলেন, আমি নিজে করেছি, কিন্তু আমার ক্ষেত্রে পার্থক্যটা হয় যে আমি কোনো জায়গাতে ইন পার্সন যে যুক্ত হইনি, আমি আমার অবস্থান ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম, এছাড়া আমি আর কিছু করিনি। যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে আমি এই কারণে পছন্দ করছি না এবং ছাত্র হত্যার প্রতিবাদ জানাই, এই, কিন্তু আমি কোনো জায়গায় যে দাঁড়াইনি, কারণ যারা দাঁড়িয়েছেন তাদের ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী বিপুল সংখ্যক মানুষও ছিলেন, সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষও আছেন, অ্যান্টি শেখ হাসিনা রেজিম, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ রয়েছে। আমি তার সাথে যে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে চাই না, সেই জন্য ব্যক্তিগতভাবে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমরা কোনো জায়গায় যাইনি। এবং ওই সময় যারা গিয়েছেন, জটিলতাটা কি হয়েছে সেটা হচ্ছে যে একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তিনি ওই সময় দাঁড়িয়েছেন, হ্যাঁ তিনি তো ঠিক কাজই করেছেন, কিন্তু ওই যে তার দাঁড়ানোটা হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী মানুষের পাশে, সেই জন্য এখন তো পরিস্থিতি সামান্য হলো, ধরেন 30%, 30 বা 40% হলেও তো চেঞ্জ হয়ে গেছে। মানে এখন তো ছাত্র আন্দোলনকে আমরা বুঝতে পারছি যে এটা একটা মানে মেটাকুলাস ডিজাইনড অ্যান্টি লিবারেশন পাওয়ারের, অ্যান্টি লিবারেশন হোয়াট শুড আই সে, মানে একটা গ্রুপের যে আপরাইজিং হয়ে গেল এর ভেতর দিয়ে। তো এই তারা আমার ওই গ্রুপের সাথে থাকাতে যে জিনিসটা ঘটেছে, যিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাকে নিয়ে এই আওয়ামী যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের, মানে মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী সমর্থক, তারা উস্কাচ্ছে সবসময়, মানে যেটি আসলে অনুচিত।
আমরা যদি মিডল ইস্টের দিকে দেখি তখন কিন্তু আমাদের যে শ্রমিক ভাইরা আছেন ওইখানে যারা কাজ করতেছেন তারা হচ্ছে গিয়ে এসে রাস্তায় প্রোটেস্ট করছে, তার জন্য তাদের যাবজ্জীবনও হয়েছে। ওরা কিন্তু এত বছর কাজ করে দে আর ভেরি ওয়েল লাইক অ্যাওয়্যার অফ লাইক হোয়াট রিপারকাশনস উইল বি দেয়ার, বাট স্টিল দে কেম আউট ইন দ্য স্ট্রিটস। এবং তখন যে রেমিটেন্স হচ্ছে গিয়ে পাঠানো বন্ধ করে দেওয়ার একটা থ্রেট দেওয়া হয়েছে, আমার কাছে তখন মনে হয়েছে হচ্ছে গিয়ে ওইটা গভর্নমেন্টকে আসলেই খুব ভয়ঙ্করভাবে হচ্ছে গিয়ে ভয়ের মধ্যে ফালাইছে। কেন ফালাইছে? কারণ হচ্ছে গিয়ে তখন দেখা গেছে যে তৎকালীন প্রাইম মিনিস্টার এসে হচ্ছে গিয়ে অ্যাক্টিভলি বলতেছেন যে আপনারা রেমিটেন্স পাঠান, আপনারা কেন পাঠাবেন না। ইভেন তখন যে আইসিটি মিনিস্টার পলক উনিও বলতেছেন যে হচ্ছে গিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আপনারা রেমিটেন্স পাঠান, কারণ তখন খুব শার্পলি ডিপ করতেছিল। গভর্নমেন্ট ওয়াজ অলরেডি ইন এ ভেরি টাইট সিচুয়েশন ইন টার্মস অফ ফরেন রিজার্ভস অ্যান্ড এভরিথিং। সো ওই ডায়াসপোরা থেকে হচ্ছে গিয়ে একটা ভালো একটা লোকাল ইয়েতে হচ্ছে গিয়ে একটা প্রেশারাইজ করছে। স্টুডেন্ট উইংদের থেকে যদি আমি বলি যে যারা নাকি হচ্ছে গিয়ে স্টুডেন্ট বা নন স্টুডেন্ট উইং, যারা হচ্ছে গিয়ে মনে করেন অনেক বছর ধরে প্রবাসী, তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়েতে হচ্ছে গিয়ে তখন দেখা গেছে এমবিসির সাথে তাদের লোকাল গভর্নমেন্টের সাথে হচ্ছে গিয়ে কানেকশন ক্রিয়েট করা শুরু করে। যেমন আমি এখানের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখি, অস্ট্রেলিয়ান এক সফটওয়্যার ডেভেলপার সে হচ্ছে গিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলে। ওই অ্যাপটার মধ্যে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে গিয়ে মানে ওইটাও আমরা খুব ম্যাচভাবে শেয়ার করি সেই টাইমে। আপনি অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউরোপ এরকম হচ্ছে গিয়ে একটা লিস্ট অফ কান্ট্রিজে থাকে, সেই কান্ট্রিতে যদি থাকেন আপনি যদি আপনার পোস্টাল কোডটা জাস্ট দেন, সেই পোস্টাল কোডের থেকে হচ্ছে গিয়ে সে ওয়েব পুরো ইন্টারনেট সার্চ করে যতগুলো লোকাল গভর্নমেন্ট আছে আপনার ওই এরিয়াতে সব গভর্নমেন্টের ইমেল আইডি হচ্ছে গিয়ে পুল করে হচ্ছে গিয়ে একটা ইমেল রেডি করে ফেলে অটোমেটিক বেসিসে। আপনার কিচ্ছু করতে হবে না, আপনার জাস্ট হচ্ছে গিয়ে নামটা দেওয়া লাগবে। আপনার নাম না দিতে চাইলেও ফাইন, আপনি হচ্ছে গিয়ে জাস্ট ক্লিক সেন্ড করবেন, দ্যাট ইজ আপনার জাস্ট পোস্টাল কোডটা 6টা লেটার লেখা লাগবে আর সেন্ড করা লাগবে, আর সব হচ্ছে গিয়ে লোকাল গভর্নমেন্টের কাছে চলে যাবে। ইভেন আই ইউজড দ্যাট, আমার লোকাল এমপি এরপর আমাকে অ্যাড্রেস করছে হচ্ছে গিয়ে জানতে চাইছে। সো এইভাবে হচ্ছে গিয়ে এই প্রবাসী যারা ছিল বাংলাদেশিরা তারা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা একদম খুবভাবে ছড়ায় ফেলছে। সো গভর্নমেন্টের যে হচ্ছে গিয়ে তখন একটা লেভারেজ পাবে যে হয়েছে গিয়ে যে যা ইচ্ছা তা করবে ওই অন দ্য ফিল্ড, ওই জিনিসটা তখন তারা পারতেছিল না। কারণ আমার জানা মতো হচ্ছে গিয়ে তখন বাংলাদেশেও অ্যাম্বাসেডররা এমবেসিগুলো খুব অ্যাক্টিভ হয়ে গেছিলো যে হচ্ছে গিয়ে যে উই নিড টু স্টপ দিস। তো এতগুলো হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল প্রেশার, লোকাল প্রেশার, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে একটা টিপিং পয়েন্টে চলে যায় ফর গভর্নমেন্ট টু হ্যান্ডেল, এবং যে কারণে দে হ্যাড টু ফল। তো এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় প্রবাসী বাঙালির একটা খুব এক্সিলেন্ট রোল প্লে করছে। দে কুড এক্সার্ট আ ফোর্স ফ্রম আউটসাইড ইন সাচ আ ওয়ে যে এটা হচ্ছে গিয়ে একটা লোকাল লেভেলে খুব ডিটারমাইনিং ফ্যাক্টর হিসাবে কাজ করে করছে আর কি।